তাহলে তরঙ্গ শব্দ এই চ্যাপ্টারের মধ্যে সর্বপ্রথম আপনার জানা লাগবে তরঙ্গ নিয়ে, তরঙ্গের ভাব নিয়ে, এরপরে কি হচ্ছে আপনার কাজ করা লাগবে এটা সূত্রগুলো নিয়ে। যেমন আপনার তরঙ্গ আমাদের হয় দুই ধরনের, একটা তরঙ্গ হয় হচ্ছে আপনার অনুপ্রস্থ তরঙ্গ, আর একটা তরঙ্গ হয় হচ্ছে আপনার অনুদৈর্ঘ্য তরঙ্গ। ঠিক আছে, অনুদৈর্ঘ্য তরঙ্গটা হয় আপনার এরকম অনেক গিজি থাকে, তারপরে একটু ফাঁকা থাকে, আবার হচ্ছে আপনার একটু এমন গিজি থাকবে আপনার একটু এরকম এরকম করে গিজি থাকবে সুন্দর তরঙ্গটা, তারপরে আবার আপনার হচ্ছে এরকম ফাঁকা ফাঁকা থাকবে। তা আপনার এই হচ্ছে দুইটা তরঙ্গ, একটা অনুদৈর্ঘ্য একটা অনুপ্রস্থ। এখন অনুপ্রস্থ তরঙ্গের মধ্যে আমাদের যদি এই সম্পূর্ণ এসটা কমপ্লিট করে তাহলে এতটুক সমানকে আমাদের বলা হয় এক তরঙ্গ দৈর্ঘ্য। আর এই এক তরঙ্গ দৈর্ঘ্যটাকে প্রকাশ করা হয় ল্যাম্ডা দিয়ে। আর এতটুক যাইতে যে সময়টা লাগে সেইটাকে বলা হয় টি। আর এতটুকের মধ্যকার যে কম্পাঙ্ক সেটাকে প্রকাশ করা হয় এফ দিয়ে। সেম একই জিনিস আপনার হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে এইখান থেকে এই হিজিবিজি থেকে এই হালকার সম্পূর্ণটা পর্যন্ত এতটুকুকে বলা হয় হচ্ছে আপনার একটা সিঙ্গেল ল্যাম্ডা, এতটুকু পর্যন্ত যতটুকু টাইম লাগে সেটাকে টি, আর আপনার কম্পাঙ্কটা হচ্ছে এফ। তাহলে এই হচ্ছে আপনার দুইটা তরঙ্গ, দুইটা তরঙ্গের মূল বস্তুগুলো। এখন এই জায়গা থেকে আপনি যে সূত্রগুলো পান, সূত্রগুলো হচ্ছে সর্বপ্রথম আপনি টাইমের একটা সূত্র পান, টাইমের সূত্র পান হচ্ছে 1/f, এফ এর একটা সূত্র পান সেটা হচ্ছে 1/t, আর আপনি এখান থেকে একটা তরঙ্গের বেগের সূত্র পান যে ইকুয়াল টু এফ ল্যাম্ডা। ঠিক আছে, তাহলে এই জিনিসটা গেল। এখন আমরা এই এফটাকে আমরা স্মল লেটারেও লিখি, কোনো সমস্যা হয় না, স্মল লেটারেও লিখলে কোনো প্রবলেম হয় না। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আপনি এই সূত্রটা পান, এইখান থেকে এই কটা সূত্র পান। এছাড়াও আমাদের হচ্ছে এই চ্যাপ্টার করার জন্য আরো দুইটা সূত্র আছে, সেগুলো হচ্ছে আপনার দোলন কাল নির্ণয়। দোলন কাল হচ্ছে টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এম বাই কে না রে, এম বাই কে না কি, এম বাই জি। আচ্ছা, আর আরেকটা সূত্র আছে হচ্ছে আপনার টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি। ঠিক আছে, তো এই হচ্ছে আপনার দোলনকাল নির্ণয়ের দুটো সূত্র। এখন এই দোলনকাল নির্ণয় কোন সময় আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করবো, সেটা হচ্ছে কি যখন আমাদের ভর দেওয়া থাকবে আর কে এর মান দেওয়া থাকবে ওই সময় হচ্ছে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করবো। আর যখন হচ্ছে এখন কেটা কি, কেটা হচ্ছে এখন স্প্রিং এর ধ্রুবক, কথা বুঝতে পারছেন, কে হচ্ছে একটা স্প্রিং ধ্রুবক। আর যখন আমাদের হচ্ছে এই এল দিয়ে বোঝায় আপনার সুতার দৈর্ঘ্য, ঠিক আছে, এল দিয়ে বোঝায় হচ্ছে আপনার সুতার দৈর্ঘ্য, অথবা অথবা এটা দিয়ে কোনো দণ্ডের দৈর্ঘ্য আপনি ধরতে পারেন। আর জি এর মান তো আপনি জানেনই, জি এর মান হচ্ছে আপনার 9.8। তো এইটা দিয়ে এই দুইটা জিনিসকে আপনাদের হচ্ছে খ নাম্বার সংক্ষিপ্ততে আসতে পারে, সংক্ষিপ্ত 2 নম্বরের কোশ্চেন আসতে পারে, অথবা এগুলো দিয়ে এমসিকিউ আসতে পারে, এটা দিয়ে একটা কাজ নেই। এখন এই চ্যাপ্টারের আপনাদের হচ্ছে লাস্টের একটা জিনিস আছে, সেটা হচ্ছে আপনাদের প্রতিধ্বনি। প্রতিধ্বনি প্রতিধ্বনি নিয়ে আপনাদের হচ্ছে কয়েকটা সূত্র আছে। প্রতিধ্বনি নিয়ে আপনাদের ফার্স্টে হচ্ছে কি জানা লাগবে যে আপনাদের এখানে একটা শব্দের মাধ্যম থাকতে হবে। আমি বললাম এটা হচ্ছে আমাদের শব্দের মাধ্যম, এই শব্দের মাধ্যম থেকে একটা শব্দ উৎপন্ন হবে, সেই শব্দ গিয়ে আপনার হচ্ছে কোন একটা মাধ্যমে বাধা খাবে, বাধা খেয়ে আবার সেটা রিটার্ন আসবে। তো একবার গেল একবার আসলো, এই দূরত্বটাকে যদি আমরা ডি হিসাবে ধরি তাহলে প্রথমবার গেছে এই কারণে একটা ডি, দ্বিতীয়বার আসছে এই কারণে দুইটা ডি। এই সূত্রটা হচ্ছে আপনার 2d ইকুয়াল টু, এখন একটু যাওয়ার জন্য আপনার একটা শব্দের বেগ ছিল, সেই বেগটাকে ধরা হচ্ছে ভি, আর একটু যাওয়ার জন্য যে সময়টা, সেই সময়টাকে ধরা হচ্ছে টি। তো আপনার এই সূত্রটা অ্যাপ্লাই করবো আমরা প্রতিধ্বনির জন্য। এখন এখানে প্রতিধ্বনির জন্য আপনার কয়েকটা শর্ত মাথায় রাখতে হবে। প্রতিধ্বনির জন্য প্রথম যে শর্তটা সেটা হচ্ছে প্রতিধ্বনি শোনার ন্যূনতম সময় 0.1 সেকেন্ড। ঠিক আছে, এই শব্দটা আপনার মাথায় রাখা লাগবে। আপনার পরীক্ষার যদি প্রশ্নে এই সময়ের কথাটা উল্লেখ করা নাও থাকে সেক্ষেত্রে আপনি সময় 0.1 সেকেন্ড লিখতে পারেন, কারণ কি প্রতিধ্বনি শোনার ন্যূনতম সময় হচ্ছে 0.1 সেকেন্ড। তাহলে আপনি এই হচ্ছে
আপনার প্রতিধ্বনি শোনার জন্য আমাদের এই জিনিসটা অ্যাপ্লাই করতে হবে। এবং আপনার যদি কোশ্চেনে কোনো ধরনের বেগ দেওয়া না থাকে সেই ক্ষেত্রে আপনি লিখতে পারবেন যে আপনার হচ্ছে বাতাসে 0°C তাপমাত্রায় শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, এই জিনিসটা আপনার মুখস্থ থাকা লাগবে। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে আপনার হচ্ছে 0°C একটা টেম্পারেচার আছে, আর এখানে আপনার হচ্ছে একটা বেগ আছে। তো এই বেগ আর টেম্পারেচার নিয়ে আপনাদের আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে আপনার V2/V1 √T2/T1। এই সূত্রটাও আপনার অ্যাপ্লাই করা লাগবে। কখন অ্যাপ্লাই করা লাগবে? যখন হচ্ছে আপনার প্রশ্নের মধ্যে একটা টেম্পারেচারের কথা দেওয়া থাকবে। যেমন ধরেন এরকমই একটা টেম্পারেচারের কথা দেওয়া যে আমাদের এই শব্দের উৎস থেকে এখানে প্রতিফলকের মধ্যে শব্দ বাধা দেয় প্রতিধ্বনি সৃষ্টি হয়েছে, ওই সময় বাতাসের তাপমাত্রা ছিল 40°C বা বাতাসের তাপমাত্রা ছিল 30°C। তো সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে এই সূত্রটা অ্যাপ্লাই করা লাগবে। আর ওই সময় আমাদের এই লাইনটাও কাছে লাগবে। আমাদের V1 আমরা ধরবো 0°C। দেখেন আমি কি বলতেছিলাম যে আমাদের যদি কোনো একটা প্রশ্নের মধ্যে এরকম টেম্পারেচারের কথা উল্লেখ করা থাকে, যদি টেম্পারেচার কথা উল্লেখ থাকে তাহলে 100% আপনি এই সূত্রটা অ্যাপ্লাই করাই লাগবে। এই সূত্রটা অ্যাপ্লাই করে আপনি V2 এর মান বের করবেন। তখন আমাদের এই সূত্রের ক্ষেত্রে যদি এরকম টেম্পারেচার দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমাদের V1 এর মান হবে এই যে আপনার 0°C এর V1 এর মান হবে 0°C এর যে 330 মিটার পার সেকেন্ড লিখছেন আপনি এইটা, আর আপনার T1 এর মান হবে 0°C। এবং 0°C কে আপনি হচ্ছে কেলভিনে নিবেন। এখন 0°C মানে 273 কেলভিন, এই আপনি হচ্ছে কেলভিনে নিলেন। আবার হচ্ছে আপনার এখানে 30°C এর কথা বলতে, তো সেই ক্ষেত্রে আপনি হচ্ছে আপনার V2 এর মানটা ধরবেন হচ্ছে ওয়াট, যে V2 এর মান আপনি বের করবেন। আর আপনার T2 এর যে মানটা, সেই T2 এর মান হবে 31°C। 30°C যেটা আপনি হচ্ছে কেলভিনে কনভার্ট করবেন। তো আমরা সেলসিয়াসের সাথে যদি 273 যোগ করে দিই তাহলে আমাদের কেলভিন এসে করে, তাহলে এখানে আমাদের মান থাকে 303 কেলভিন। তো দেখেন আপনি সব মান পেয়ে গেলেন, তখন আপনি হচ্ছে লাস্টের সূত্রটা অ্যাপ্লাই করে দিবেন। সূত্রতে কি অ্যাপ্লাই করবেন? আপনি সূত্রতে সবকিছু লিখবেন। যেমন আপনার V2 এর মান হচ্ছে আপনার V2 এর মান আপনি জানেন না, V1 এর মান হচ্ছে আপনার 330 আর √T2 এর মান হচ্ছে আপনার 303 আর T1 এর মান হচ্ছে আপনার 273। এরপরে আপনি হচ্ছে এদেরকে ক্যালকুলেশন করে দেন, ক্যালকুলেশন করে দিলে আপনার অঙ্ক শেষ। এটাকে ক্যালকুলেশন করেন, আপনি হচ্ছে √ওভার করবেন, তাহলে V2 সমান আমাদের কি হবে? এই 330 নিচে ভাগাতে দিকে এসে গুণ হয়ে যাবে, তো গুণ আপনার হচ্ছে 303/273। ক্যালকুলেশন করেন, আপনি অ্যান্সার পেয়ে যাবেন। তো এই V2 এর মানটা আপনি পাবেন। এরপরে যদি আপনার প্রশ্নে এরকম উল্লেখ থাকে যে ওই সময় তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো, যদি এরকম থাকে গ নাম্বার প্রশ্ন যে এই অবস্থার তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো, তখন আমরা কি করবো? তখন এই যে V2 যে মানটা পাইলাম, এই V2 এর মানটা আমরা ইউজ করবো। V2 এর মান ইউজ করবো আমরা V = F লিমিট ওইখানে, বুঝতে পারছেন? আপনার এখানে অবশ্যই এখানে F এর একটা ভ্যালু দেওয়া থাকবে, যে F এর ভ্যালু দেওয়া আছে 1200 হার্জ। হ্যাঁ, F এর ভ্যালু আপনার দেওয়া আছে 1200 হার্জ, কম্পাঙ্কটা এত দেওয়া। তো সেই ক্ষেত্রে আপনি এখানে V2 এর মানটা ব্যবহার করবেন। আমার কথা বুঝছেন? তাহলে এই চ্যাপ্টারের মূলত সূত্রই হচ্ছে এগুলা, এই চ্যাপ্টারের সবকিছু এগুলা। ছবি দিলেন এটা। আচ্ছা দেখেন, আপনাদের হচ্ছে প্রথম টাইপের অঙ্কটা আসে এরকম। হ্যাঁ, এরকম হয় প্রথম টাইপের অঙ্কটা, যে আপনার হচ্ছে দেখেন একটা অবস্থান আছে, অবস্থান থেকে 18 মিটার দূরত্বে আপনার প্রতিফলকটা, এইখানে আপনার হচ্ছে কম্পাঙ্কের মান দেওয়া আছে, বাতাসের একটা টেম্পারেচার দেওয়া আছে। এখন গ নাম্বার প্রশ্নেই বলছে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমরা তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয়ের আগে আমাদের তাকাইতে হবে উদ্দীপকের দিকে। উদ্দীপকের মধ্যে দেখেন আপনার একটা বাতাসের টেম্পারেচার দেওয়া আছে। এখন টেম্পারেচার যেহেতু দেওয়া আছে, তাহলে আমরা V2/V1 √T2/T1 এই সূত্রটা অ্যাপ্লাই করব। কেন? কারণ আমার এখানে টেম্পারেচার দেওয়া আছে, অবশ্যই তাহলে টেম্পারেচারের একটা প্রভাব আছে আমার বাতাসে শব্দের বেগের জন্য একটা প্রভাব আছে। এটা হচ্ছে আমাদের প্রতিফলক। এই হচ্ছে আমাদের প্রতিফলক। প্রতিফলকের মধ্যে শব্দটা বাধাপ্রাপ্ত হয়েছে দূরত্ব 18 মিটার। আমার টেম্পারেচার, এখন আমরা মূলত তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয়ের জন্য আমার শুধুমাত্র ওর এরিয়া আর F এর দিকে কাজ। তো সর্বপ্রথম আপনি হচ্ছে লিখবেন যে আমরা জানি, আপনার এখান থেকে V2 এর মানটা আগে বের করে নিতেই হবে টেম্পারেচার থাকলে। আমরা জানি V2/V1 √T2/T1। এখন আপনার হচ্ছে V2 এর মান হচ্ছে আপনার জানেন না, আর V1 এর মান হচ্ছে আপনি জানেন, V1 এর মান হচ্ছে 330।
ইকুয়াল টু আপনার এখানে T2 T2 এর মানটা হচ্ছে আপনার যেহেতু 30 ডিগ্রি সেলসিয়াস তাহলে 303 ডিগ্রি কেলভিন, আর T1 এর মান হচ্ছে 273 ডিগ্রি কেলভিন। আপনি সাইডে সাইডে তুলে দিয়ে দেন যে আমাদের V1 হচ্ছে 330 মিটার পার সেকেন্ড, আমাদের T1 হচ্ছে 273 কেলভিন ডিগ্রি কেলভিন, আর T2 হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস, তার মানে হচ্ছে 30 যোগ 273 সমান 303 ডিগ্রি কেলভিন। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আপনার ঘটনা। এখন আপনি এখানে পরের কাজটা করবেন কি, আপনি এখানে আপনার V2 রাখবেন, রাইখে আপনি হচ্ছে 330 ভাগাকার আছে 330 এদিকে গুণ করে দেবেন, গুণ করে দিলে আপনার এই সাইডে থাকবে উপরে 303 নিচে 273। সুতরাং আপনি এখান থেকে V2 এর একটা মান পাবেন, ক্যালকুলেটর করি 347.66, তাহলে এখানে মান পাবেন 347.66 মিটার পার সেকেন্ড। এটা আপনি V2 এর মান পেলেন। এই V2 দিয়ে আপনার হচ্ছে এখন কাজ যে আপনি এখান থেকে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করবেন। এখন আমরা সূত্র জানি V equal to f লেন। এখানে আপনি অবশ্যই f এর মানটা লিখে রাখবেন, আপনার এখানে যে ডাটাগুলো দেওয়া আছে এগুলো লিখে রাখবেন যে 1200 ভাজ। তাহলে এখন আপনি এখান থেকে করবেন কি, ল্যামডাটাকে রাখবেন, তাহলে আপনার ল্যামডাকে রাখেন, ল্যামডার সাথে f অর্থাৎ গুণ আকারে আছে, তাহলে v এর সাথে f চলে যাবে ভাগ আকারে। এখন v এর মান আপনি পাইছেন 347.66, তাহলে নিচে আপনার f এর মান 1200 ভাজ, তাহলে আপনার এটা কত আসে 0.28 মিটার। এই আপনার গ নম্বর অঙ্ক একেবারেই সহজ ছিল। এখন ঘ নম্বর অঙ্কে আপনি যদি চলে যান, ঘ নম্বর অঙ্কটা আপনাকে বলতেছে কি, ঘ নম্বর অঙ্ক বলতেছে যে এই অবস্থান থেকে প্রতিধ্বনি শোনা যাবে কি। আপনার এখন এই অবস্থান থেকে প্রতিধ্বনি শোনা যাবে কি, দেখেন আপনার কাছে একটা ডিসটেন্সটা কিন্তু দেওয়া আছে, হ্যাঁ ডিসটেন্সটা দেওয়া আছে, আপনার কাছে দেওয়া নাই কোনটা সেটাই আপনার বের করা লাগবে। আপনার কাছে দেওয়া আছে ডিসটেন্স। এখন আমরা প্রতিধ্বনি শোনার জন্য যে সূত্রটা জানি সেটা হচ্ছে আপনার 2d equal to vt। আমার কাছে দেখেন আমি কিন্তু v এর মানের আগেই পাইছি, v এর মানটা আগেই পাইছি, আমার কাছে দূরত্ব দেওয়া আছে, আমি শুধু t এর মান বের করলে এখানে হয়ে যাবে। কারণ আমরা জানি প্রতিধ্বনি শোনার জন্য ন্যূনতম যে দূরত্ব সেটা হচ্ছে 0.1 সেকেন্ড। আমাদের যদি 0.1 সেকেন্ডকে সমর্থন করে তাহলে প্রতিধ্বনি শোনা যাবে, নাইলে যাবে না। এখন আপনার এইখানে দেখেন d এর মান আপনি লিখে নেবেন যে 18 মিটার দেওয়া আছে, আর v এর মান আপনি একটু আগেই পাইছেন 347.66। এটা আপনি পাইছেন কত থেকে, গ থেকে, তাই না, গ থেকে পাইছেন, তো লিখে দিবেন। এখন আপনি এখান থেকে কাজ করবেন কি, t এর মান বের করবেন, তাহলে আমরা লিখতে পারি না t equal to 2d by v। এখন আমরা 2 into d এর মান 18 by v এর মান হচ্ছে 347.66, আমাদের অ্যানসার আসে কত, অ্যানসার আসে কত 0.1035, হ্যাঁ 0.1035 সেকেন্ড। তাইলে আপনি খেয়াল করে দেখেন আমাদের ন্যূনতম দূরত্ব প্রয়োজন হচ্ছে 0.1 সেকেন্ড। এখন দেখেন এই 0.1035 এটার আমরা চাইলে 0.1 সেকেন্ডও লিখতে পারি, কিন্তু আমাদের এত কিছু লেখার দরকার নেই, এটার দিকে তাকান 0.1 থেকেও তো একটু বেশি আছে, তাই না, 0.1 থেকে একটু বেশি আছে, তাহলে আমরা বলতে পারি সুতরাং প্রতিধ্বনি শোনা যাবে। এই সহজ জিনিস, প্রতিধ্বনি শোনা যাবে। আচ্ছা তাই বুঝছেন, এটা বুঝছেন। আচ্ছা দেখেন আপনাদের হচ্ছে পরবর্তী টাইপের এরকম আসতে পারে যে আপনার হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ দিয়ে আসতে পারে। এখন এই অনুদৈর্ঘ্য তরঙ্গটার দিকে আমরা যদি ভালো মতো তাকাই, দেখেন এই আমাদের একটা সংকোচন, এই আমাদের একটা প্রসারণ, তাহলে এখানে দেখেন তো আমার কয়টা হয়েছে, একটা তরঙ্গ দৈর্ঘ্য হয়েছে। তারপরে আবার এখান থেকে এই একটা সংকোচন, একটা প্রসারণ, দুইটা তরঙ্গ দৈর্ঘ্য হয়েছে। আবার দেখেন এইখান থেকে এতটুকু, এখানে আমাদের হচ্ছে অর্ধেক তরঙ্গ দৈর্ঘ্য হয়েছে, তাই না, কারণ এখানে আমাদের শুধুমাত্র সংকোচনটা হয়েছে, তাহলে এখানে আমরা ধরতে পারি 0.5 হয়েছে। তাইলে আমাদের হচ্ছে টোটালটা আমরা যদি কাউন্ট করি যে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তাহলে আমাদের টোটাল এখানে কাউন্ট করলে আমাদের আছে 2.5টা তরঙ্গ দৈর্ঘ্য। এখন এই টোটাল 2.5 তরঙ্গ দৈর্ঘ্যের জন্য আপনার একটা টাইম দেওয়া আছে, 0.0125 সেকেন্ড। এখন তাহলে খেয়াল করেন আমরা তাহলে বলতে পারি না যে 2.5t সমান 0.0125 সেকেন্ড। এখন আমাদের পরবর্তী লাইনে তাহলে কি থাকে, আমরা হচ্ছে সিঙ্গেল একটা t এর মান বের করব, সিঙ্গেল t এর মান হয় 0.0125 বাই আপনার হচ্ছে 0.0125 বাই হচ্ছে আপনার 2.5। সুতরাং আমরা এখান থেকে আমাদের t এর একটা মান পাই, এখান থেকে আমাদের t এর মান পাই হচ্ছে আমরা 5 into 10 to the power কত, 5 into 10 to the power
মাইনাস 3 সেকেন্ড, ঠিক আছে, 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 সেকেন্ড। এটা হচ্ছে আপনি এখান থেকে মান পান টি এর, এখান থেকে টি এর মান পান। এখন আপনাকে বলতে শব্দ তরঙ্গটার কম্পাঙ্ক নির্ণয় করো। কম্পাঙ্কের সূত্রটা আমাদের কি? আমাদের কম্পাঙ্কের সূত্র হচ্ছে f ইকুয়াল টু 1/t। তাহলে আপনার এখানে 1/t, টি এর মান 0.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। সুতরাং আমরা আমাদের কম্পাঙ্কটা কত পাবো বলেন তো? 200 হার্জ, নাকি? কম্পাঙ্কটা কত? 200 হার্জ, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আপনার গ নম্বরের অ্যান্সার। গ নম্বরের অ্যান্সার একদমই সহজ। এখন গ গেল, গ এর পরে এখন আপনি হচ্ছে যদি ঘ নম্বরের দিকে তাকান, ঘ নাম্বারটা আপনাকে বলছে কি যে এ উৎস থেকে প্রতিধ্বনি শোনা যাবে নাকি। এখান থেকে আপনি এখানে প্রতিধ্বনিটা কি শুনতে পাবেন কিনা দেখেন। আপনার প্রতিধ্বনি শোনার জন্য আপনার ন্যূনতম দূরত্ব, আপনার ন্যূনতম সময় লাগবে 0.1 সেকেন্ড, তাই না? এটা আপনার হচ্ছে আগের বারই কাউন্ট করা ছিল যে আমাদের 0.1 সেকেন্ড হচ্ছে আমার দরকার, ন্যূনতম সময় দরকার। এখন এইখানে আমার হচ্ছে কি কি দেওয়া আছে সেটা দেখতে হবে। আমার এখানে তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, তার মানে তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে বলতে আমরা বলতে পারি আমাদের এখানে ল্যামডার মান দেওয়া আছে, ল্যামডার মান দেওয়া হচ্ছে 1.7 মিটার। আমাদের টোটাল যে ডিসটেন্সটা অর্থাৎ ডি এর মান, ডি এর মান দেওয়া আছে আমাদের কাছে 16 মিটার। আমরা এর আগের থেকে আমরা হচ্ছে এখানে এফ এর একটা মান পাইছি, এফ এর মান পাইছি 200 হার্জ। এখন আমাদের লাগবে হচ্ছে টি। টি এর জন্য আমাদের দেখি এই সূত্রটা লাগবে না, 2d ইকুয়াল টু vt, এটা লাগবে। কিন্তু আমাদের কাছে কি ভি এর মানটা আছে? ভি এর মান কিন্তু এখানে কোথাও নাই। তো আমরা ভি এর মানটাকে বের করে নিব। ভি এর মান বের করার জন্য দেখেন আমরা সর্বপ্রথম এই সূত্রটা অ্যাপ্লাই করব যে ভি ইকুয়াল টু এফ ল্যামডা। আমাদের এফ এর মান দেওয়া আছে 200, ল্যামডার মান দেওয়া আছে 1.7। তো আমাদের ভি এর মান আমরা এখান থেকে পাবো হচ্ছে আপনার ভি এর মান পাবো হচ্ছে 340 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এই আপনি ভি এর মান পাইলেন। এখন আপনি এখান থেকে কি করবেন? টি এর মানটা বের করবেন। তাহলে টি ইকুয়াল টু আমরা লিখতে পারি 2d বাই ভি। এখন আপনার হচ্ছে 2 ইনটু ডি এর মান হচ্ছে আপনার 16 বাই ভি এর মান আপনি হচ্ছে 340 পাইলেন। তাহলে আমাদের অ্যান্সারটা ছিল 0.094, হ্যাঁ 0.094। দেখেন এই 0.094 আমাদের 0.1 এর থেকে ছোট, সুতরাং প্রতিধ্বনি শোনা যাবে না। এই আপনার অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা খেয়াল করেন, আপনারা হচ্ছে তাহলে এক নাম্বারটার দিকে তাকান। এক নাম্বারটা বলতেছি কি আপনাদের যে একটা সুরশলাকা থেকে সৃষ্ট শব্দের বায়ু আর পানিতে দুইটার বেগ দেওয়া আছে, তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে দুইটা দেওয়া আছে। মানে সুরশলাকা একটা, ওইটার বায়ুতে পানির বেগ আর শব্দের পানির বেগ দেওয়া আছে, আর তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে দুইটা আলাদা আলাদা। গ নাম্বার বলছে বায়ুর তাপমাত্রা কত ছিল। এখন বায়ুর তাপমাত্রা আপনি কেমনে বের করবেন? বায়ুর আপনার হচ্ছে এই যে এইটা আপনার কাছে দেওয়া আছে, এইটা দেখেন তো এটা কি 330 এর থেকে বড় না ছোট? অবশ্যই 330 এর থেকে বড়। যেহেতু 330 এর থেকে এটা বড়, সেহেতু এটা হচ্ছে আপনার v2। v2 এর মান আপনার 343 মিটার পার সেকেন্ড। তার মানে আমাদের v1 এর মান 330 মিটার পার সেকেন্ড। আপনার t1 এর মান হচ্ছে 273 ডিগ্রি কেলভিন। আর t2 এর মানটা আপনার কাছে জানতে চাইছি, t2 এর মানটা কত। তাহলে এখন একটু খেয়াল করে দেখেন, আমাদের সূত্র আমরা জানি কি v2 বাই v1 ইকুয়াল টু রুট ওভার t2 বাই t1। আমাদের v2 হচ্ছে 343, v1 হচ্ছে 330 আর রুট ওভার t2। t2 এর মান তো আপনি জানেনই না, আর t1 এর মান হচ্ছে আপনার 273। তাহলে খেয়াল করেন, আপনি রুটটা যদি এদিকে নিয়ে আসেন তাহলে আপনার হচ্ছে হয়ে যাবে হোল স্কয়ার, ঠিক আছে, হয়ে যাবে আপনার হোল স্কয়ার ইকুয়াল টু t2 বাই 273। সুতরাং আমরা বলতে পারি আমাদের t2 এর মান হচ্ছে এই 343 বাই 330 হোল স্কয়ার, আর 273 ভাগ ছিল 273 এসে গুণ হয়ে যাবে। সুতরাং আমাদের t2 এর ভ্যালুটা আমরা পাবো হচ্ছে t2 এর ভ্যালু পাবো হচ্ছে আপনার 294.93 কেলভিন, 294.93 ডিগ্রি কেলভিন। এখন এইটারে আপনি যদি সেলসিয়াসে নিতে চান তাহলে কি করবেন? যেমন আমরা 273 দিয়ে যোগ করলে আমাদের সেলসিয়াস থেকে কেলভিনে হিসাব করে, সেরকম আমরা যদি 273 দিয়ে বাদ দেই সেক্ষেত্রে আমাদের সেটা ডিগ্রি সেলসিয়াসে হিসাব করে। তাহলে আমাদের এটা সেলসিয়াস করলে আমাদের অ্যান্সারটা আসবে হচ্ছে 21.93 ডিগ্রি সেলসিয়াস। দেখেন একদম সহজ একটা অঙ্ক ছিল গ নাম্বারটা। এখন হচ্ছে আমরা যদি এটার ঘ নাম্বারের দিকে তাকাই, দেখেন ঘ নাম্বারটা আপনারা কি বলছে। দেখেন ঘ নাম্বারটা আপনারা কি বলছে। ঘ নাম্বার বলতেছে হচ্ছে যে উভয় সুরশলাকাটি কি একই ছিল কিনা।
মানে দুইটা মাধ্যমে আলাদা আলাদা সবকিছু। এখন দুইটা মাধ্যমে কি সুরশলাকাটা সেম ছিল কিনা, মানে একটা একটা এখন সুরশলাকা বলতে বোঝায় আপনার শব্দের উৎস তৈরি করা হয় যেটা দিয়ে, বুঝছেন? যেমন ধরেন এই যে এটার মধ্যে আমি যেরকম করলাম, তাহলে এটা আমার একটা সুরশলাকা হলো, কথা বুঝছেন? মানে মানে শব্দের উৎস। হ্যাঁ, এখন আপনি কোশ্চেন করছেন যে শব্দের উৎস একই কিনা, হ্যাঁ এটা হচ্ছে মূল কাহিনী, যে আপনার শব্দের উৎস একই কিনা। এখন খেয়াল করেন, সর্বপ্রথম আপনার হচ্ছে এখানে দেখেন, এখানে আপনার 343 দেওয়া বায়ুর জন্য, আর পানির জন্য দেওয়া এত, বায়ুর জন্য দেওয়া 1.5 মিটার, আর পানির জন্য দেওয়া হচ্ছে আপনার 6.51 মিটার। খেয়াল করেন, আমরা দুইটা সুরশলাকাই সেম কিনা আমরা কেমনে বুঝবো? আমাদের মাধ্যম যতই পরিবর্তন হোক, আমাদের এফ এর মানটা কখনোই পরিবর্তন হবে না। আমার কথা কি বুঝতে পারছেন? যদি একই উৎস থাকে, উৎসটা যদি সেম হয়, তাহলে আমাদের এফ এর মানটা সবসময় সেম থাকবে। কথা কি বুঝতে পারছেন? কি কি জি, মাধ্যম সেম থাকলে বেগ সেম থাকে। এখন খেয়াল করেন, আপনি হচ্ছে এখন টাইপ করবেন হচ্ছে এফ এর মান। খেয়াল করেন, এফ এর মান আমরা কেমনে পাবো? আমরা সর্বপ্রথম এখানে ইউজ করব হচ্ছে আমাদের বায়ুর জন্য। প্রথমে লিখবেন কার জন্য? বায়ুর জন্য। বায়ুর জন্য আমরা কি পাবো? বায়ুর জন্য আমাদের এখানে কি কি দেওয়া আছে? আমাদের এখানে ভি দেওয়া আছে 343 মিটার পার সেকেন্ড। আমাদের এখানে তরঙ্গ দৈর্ঘ্য বা আপনার হচ্ছে ল্যামডার মান দেওয়া আছে হচ্ছে 1.5 মিটার। আমরা একটা সূত্র জানি, v ইকুয়াল টু এফ ল্যামডা। আমরা চাইলে এখানে লিখতে পারি যে এফ ইকুয়াল টু ভি বাই ল্যামডা। তাহলে আমাদের v এর মান হচ্ছে 343 আর ল্যামডার মান হচ্ছে আর 1.5। তাহলে আপনার হচ্ছে এখানে আমাদের মান থাকবে কত? প্রথমটা 228.667, আর এটা যেহেতু আমাদের কম্পাঙ্ক, তাহলে এটা লিখবো আমরা হার্জ। ঠিক আছে, এখন বায়ুর জন্য গেল। এখন হচ্ছে আমরা করব পানির জন্য। পানির জন্য সেম, আপনি লিখবেন v ইকুয়াল টু এফ ল্যামডা। আপনার এখানে v এর একটা মান দেওয়া আছে, v এর মান দেওয়া আছে হচ্ছে 1493 মিটার পার সেকেন্ড, আর আপনার এখানে ল্যামডার মান দেওয়া আছে হচ্ছে 6.5 মিটার। ঠিক আছে, এখন আপনি হচ্ছে এখান থেকে বাইর করবেন এফ এর মান। তাহলে এফ সমান আমাদের হবে ভি বাই ল্যামডা। ভি এর মান হচ্ছে 1493 আর ল্যামডার মান হচ্ছে 6.5। তাহলে আমরা এখান থেকে মান পাবো কত? 229.339, তাই না? আচ্ছা, 229.339 এটা হচ্ছে, হ্যাঁ। আচ্ছা, এখন একটু খেয়াল করে দেখেন, আমাদের এই কম্পাঙ্কটা আর এই কম্পাঙ্কটা আলাদা। যেহেতু আমাদের দুইটা কম্পাঙ্ক আলাদা, সেহেতু আমাদের সুরশলাকাটা একই ছিল না। ঠিক আছে, দুইটার জন্য দুইটা আলাদা আলাদা সুরশলাকা ছিল। তাহলে এই হচ্ছে আপনার অ্যান্সার। হ্যাঁ, এগুলো সহজ জিনিস। এখন দেখেন, আমাদের দুই নাম্বারটা আমাদের বলছে কি, একটা বালক একটা পাহাড় থেকে কিছু দূরে দাঁড়িয়ে শব্দ করলো। তাহলে আমরা হচ্ছে চিত্রটাকে আঁকি। আমি ধরলাম এটা আমার পাহাড়, এই পাহাড়ের থেকে কিছু দূরে দাঁড়িয়ে ধরলাম এই স্থান থেকে দাঁড়ায়া বালক একটা শব্দ করলো। ওই শব্দটা সে প্রতিধ্বনি শুনতে পাইলো ওই স্থান থেকে। মানে বালকটা সর্বপ্রথম একটা স্থানে দাঁড়িয়ে ছিল, এইখান থেকে সে হচ্ছে প্রতিধ্বনি শুনতে পাইলো, তার কাছে প্রতিধ্বনিটা ব্যাক আসলো। এখন ওই স্থান থেকে সে 10.32 মিটার আগে গেছে, অর্থাৎ এইখান থেকে সে আগে যে অবস্থানে ছিল সেখান থেকে সে 10.32 মিটার অবস্থান আগে গেছে। অর্থাৎ এতটুকু অবস্থান সে আগে গেছে। প্রথমে আমি ধরলাম সেই অবস্থানে ছিল, সেকেন্ড টাইম সে বি অবস্থানে ছিল। তো এতটুকু অবস্থান আগে যাওয়ার পরে এটা সরান, এটা সাউন্ড এটা বেশি। আচ্ছা, এদিকে খেয়াল করেন, দেখেন আমাদের হচ্ছে তাহলে 10.32 মিটার সে আগে গেল। সে আগে যাওয়ার পরে শব্দ করলো। সে আগে যায় শব্দ করার পরে, মানে এই অবস্থান থেকে সে যখন শব্দ করলো, তো শব্দ করার ফলে সে 0.44 সেকেন্ড পরে সে হচ্ছে আপনার প্রতিধ্বনি শুনতে পেল। এই জিনিসটা কি বুঝতে পারছেন? সে 0.44 সেকেন্ড পরে সে প্রতিধ্বনি না, অঙ্কন করলে আপনার জন্য ইজি হবে, অঙ্কন করলে আপনার জন্য সহজ হবে, মানে এটা করাটা আপনার জন্য সহজ। কথা বুঝছেন? সে হচ্ছে আগে যাওয়ার ফলে সে একটা শব্দ করলো, সেই শব্দের জন্য সে কি বুঝেন নাই বললেন? কোন পার্টটা বুঝেন নাই?
আমি বুঝছি। আপনার চিত্র আঁকা লাগবে, চিত্র আঁকা লাগবে। প্রথমে সে যখন দাঁড়িয়ে ছিল তখন শব্দ করায়, সে যখন হচ্ছে নরমালি যখন সে একটা শব্দ করছে এখান থেকে এই পর্যন্ত, তখন সে প্রতিধ্বনি শুনতে পাইছে। তো সে কি করছে, তার অবস্থান থেকে আরো 10.32 মিটার আগে গেছে, ওইখান থেকে সে আবার শব্দ করছে। শব্দ করলে সে 0.4 সেকেন্ড পরে এইখানে সে শব্দটা শুনতে পাইছে। কথা বলছেন? বি অবস্থান থেকে সে প্রতিধ্বনি শুনতে পাইছে, সেটার ডিসটেন্স হচ্ছে আপনার 0.44 সেকেন্ড। এই জিনিসটা কি বুঝছেন? ঠিক আছে, এখন এতটুকু বুঝলে এখন একটু খেয়াল করেন, আমাদের এই সম্পূর্ণ ডিসটেন্সটাকে আমরা যদি ডি ধরি, কোনো সমস্যা আছে? টোটাল ডিসটেন্সটাকে আপনি ডি ধরলেন। এখন গ নাম্বার, বায়ুমণ্ডলে আমাদের শব্দের বেগ কত ছিল, মানে ওই সময় বা ওই দিন আমাদের বায়ুমণ্ডলে শব্দের বেগ কত ছিল, খেয়াল করেন। ওই দিন আমাদের শব্দের বেগ বের করার জন্য সর্বপ্রথম দেখেন, আমাদের এখানে যেহেতু টোটালটা ডিসটেন্স ডি, তাহলে আমরা হচ্ছে এ অবস্থানের জন্য একটা জিনিস পাই না, একটু খেয়াল করেন তো। এই অবস্থানের জন্য আমরা একটা সূত্র লিখতে পারি না, আপনার 2d = vt, লেখা যায় না সূত্রটা? এখন এখানে খেয়াল করেন, এখানে হচ্ছে আমাদের লাগবে তো হচ্ছে আপনার এর মান, v এর মানটা লাগবে, তাহলে আমরা v এর মানটা রাখি। এই কারণে আমরা কি করব, d টার এখানে কনস্ট্যান্ট ধরি, তাহলে দেখেন আমাদের vt/2 হয় না জিনিসটা, আর v তো আমার কনস্ট্যান্ট, তাহলে টাইমটাকে আমি t1 ধরি, কারণ দেখেন আমার এখান থেকে এতটুকু যাওয়ার জন্য তো একটা সময় লাগছে, ঠিক না? ওই সময়টা তো হচ্ছে আমি জানি না, সেই সময়টাকে আমি ধরলাম এইটা। এখন এটাকে আমি ধরি 1 নং সমীকরণ। এবার b অবস্থানের জন্য খেয়াল করেন, b অবস্থানের জন্য আমার হচ্ছে এই যে এই দূরত্বটা তখন কি হয়ে যাবে, আমাদের টোটাল দূরত্ব ছিল d, d থেকে সে এত মিটার আগে গেছে, তার মানে d এর থেকে এতটুকু দূরত্ব আপনার কমে গেছে না, তাহলে d = আমরা লিখতে পারি না d - 10.32, লেখা যায় এটা? আচ্ছা, তাহলে এখন হচ্ছে আপনি তাহলে এখানে এই কাজটা করতে পারেন যে আপনি আবার লেখেন যে আপনার 2d = vt, ঠিক আছে? 2d = vt, এইখানে আমার হচ্ছে d বলতে বুঝাইতেছি কি d - 10.32 = vt, এই জিনিসটা বুঝছেন? আর এখানে হচ্ছে আপনার t টা অবশ্যই আপনার t1 হবে, হ্যাঁ? এটা করছেন ওরা? ঠিক আছে, হ্যাঁ এটাই করছে। আচ্ছা, এখানে খেয়াল করে দেখেন, আপনার হচ্ছে লাগবে d এর মান, তাহলে আমরা 2 টার ওদিকে কনভার্ট করে দিই, তাহলে আমাদের থাকবে d - 10.32 = আমাদের vt, এখানে 2 গুণ আকার আছে, 2 এখানে ভাগ হয়ে গেল, তাহলে পরের লাইনে d = আমরা লিখতে পারি vt/2 মাইনাস এখানে এসে হয়ে যাবে প্লাস আপনার হচ্ছে 10.32, তাহলে পরের লাইনে আমরা এটাকে ক্যালকুলেশন করে দিই, নিচে 2 উপরে হচ্ছে vt প্লাস হচ্ছে আপনার vt2 দিবেন, এটা হ্যাঁ vt2 হ্যাঁ, আর এখানে হচ্ছে আপনার 10.1 আর 32, এটার সাথে আপনি যদি 2 গুণ করে দেন তাহলে আপনার হবে 20.64, ঠিক আছে? তাহলে এই গেল, এটা আছে 20.64, ঠিক আছে? তাহলে এইটাকে হচ্ছে আপনি ধরবেন আপনার 2 নং সমীকরণ। এখন খেয়াল করে দেখেন, দুইটাই কিন্তু আমাদের d এর মান, তাহলে আমরা বলতে পারি না যে এইটা সমান এইটা। এই নিচে সমীকরণটাকে আপনি বুঝতে পারছেন? তাকান, d সমান এইটা, আবার d সমান এটা, তাহলে কি আমরা বলতে পারি না এটা সমান এটা? তো বলা যায়। তাহলে এখন আমরা লিখতে পারি যে 1 ও 2 নং হতে, এখন লিখবেন আপনি ডাইরেক্ট এইভাবে যে 1 ও 2 নং হতে পাই, 1 ও 2 নং হতে পাই কি আমরা 1 ও 2 নং হতে আমরা পাই আমাদের vt1/2 = আমাদের হচ্ছে যে এইটা vt2 + 20 - 64/2, ঠিক আছে? এখানে খেয়াল করেন, এখানে আমাদের t2 এর একটা ভ্যালু আছে, t2 এর ভ্যালুটা কত দেখেন তো, 0.44, এই জিনিসটা কি বুঝছেন? 0.44 হচ্ছে আমাদের t2 এর ভ্যালু। তাহলে এখানে দেখেন তো আমরা এইভাবে লিখতে পারি না, দুইটা নিচে তো 2 আছে, তাহলে 2 এর সরায়া দেই, 2 এর সরায়া vt1 = vt2 - 20.64 লেখা যায় না জিনিসটা? আমরা যদি এটা এদিকে নিয়ে আসি তাহলে vt1 - vt2 = -20.64, ওর মাইনাস বলে প্লাস ছিল তাই না, প্লাস 20.64, তাহলে প্লাস তাহলে লেখা থাকে না। এখন পরের লাইনে দেখেন আমাদের লাগবে v এর মান, তাহলে v * t1 - t2 = 20.64, লেখা যায় এটা? এতটুকু লেখা যায়। এরপর এখানে খেয়াল করে দেখেন, এখানে হচ্ছে আমরা v = আমরা এটা লিখতে পারি না যে 20.64/t1 - t2, লেখা যায়? আর t2 এর মানটা হচ্ছে আপনার 0.44। এখন আপনাদের এইখানে দেখেন t1 এর একটা ভ্যালু দেওয়া আছে, ও সরি 0.5 সেকেন্ড, আমি এখানে উল্লেখ করিনি, শব্দ করার 0.5 সেকেন্ড পর, তাহলে আপনাদের হচ্ছে এখানে t1 এর যে মানটা, t1 এর মান হচ্ছে 0.5 সেকেন্ড, তাহলে এখানে আমরা t1 এর মানটা বসিয়ে দেই 0.5 সেকেন্ড। তো আপনি এখান থেকে v এর মান সুন্দরভাবে পেয়ে যান, v এর মান সুন্দরভাবে পান হচ্ছে 344 মিটার/সেকেন্ড, তাই না? মিটার/সেকেন্ড। তাহলে অঙ্কটা কি বুঝছেন? টা জি, অঙ্কটা বুঝছেন? আপনি ছবি তুলেন এটা, এবার আমরা ওরা হাতে দেন, আগে বাকি করছেন।
আচ্ছা দেখেন আমরা এখানে বাতাসের বেগ পেয়েছি ঘন নম্বরে, বেগ পেয়েছি হচ্ছে 344 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, এখান থেকে আমরা একটা বেগ পেয়েছি। আমাদের হচ্ছে এখান থেকে আরো কিছু জিনিস পেয়েছি আমরা, সেটা হচ্ছে বালকটি শব্দ উৎপন্ন করার 70 মিটার উৎপন্ন করার পর 70 মিটার পাহাড়ের দিকে আগায় গেল। একটু খেয়াল করেন, 70 মিটার সে পাহাড়ের দিকে আগায় গেল। এখন প্রতিধ্বনি শোনা যাবে কি? আমরা এই সম্পূর্ণটা ডিসটেন্স যদি বাইর না করি, তাহলে 70 মিটার আগে এসে কতটুকু আগে সেটা কিন্তু বাইর করতে পারবো না। আপনি ভি এর মান পাইছেন, আপনার কাছে টি এর মান দেওয়া আছে, সম্পূর্ণটা টি এর মান দেওয়া হচ্ছে আপনার 0.5 সেকেন্ড, সম্পূর্ণটা টি এর মান আপনার কাছে দেওয়া আছে, আপনি ডি এর মান বের করবেন। তাহলে আমরা সূত্র জানি কি? 2D = vt। সুতরাং আমরা বলতে পারি d = vt বাই 2। সুতরাং d = আপনার এখানে v এর মান হচ্ছে আপনার 344 ইনটু t এর মান হচ্ছে 0.5 বাই 2। সুতরাং আমরা d এর মান এখান থেকে পাবো হচ্ছে 86 মিটার। ঠিক আছে, d এর মান পেলাম 86 মিটার। এখন সে এই টোটাল 86 মিটারের থেকে সে আরো 70 মিটার আগে গেছে। এতটুকু হচ্ছে আপনার 70 মিটার। তাহলে 70 মিটার আগাইলে তার অবশিষ্ট কত মিটার বাকি আছে? অবশিষ্ট 86 তে 70 বাদ দেন আপনার, তাহলে অবশিষ্ট আছে 16 মিটার। কোশ্চেনটা বলছে কি, সে আগে গেলে প্রতিধ্বনি শুনতে পাবে কিনা, অর্থাৎ এই 16 মিটারের মধ্যে সে প্রতিধ্বনি শুনতে পাবে কিনা। আমার কথা কি বুঝতে পারছেন? সে হচ্ছে টোটাল 86 মিটার, 86 মিটার থেকে সে 70 মিটার আগে গেছে, আগে গেলে এখন আর বাকি আছে 16 মিটার প্রতিফলকের থেকে দূরত্ব। তাহলে এতটুকুর মধ্যে সে প্রতিধ্বনি শুনতে পাবে কিনা, এটা হচ্ছে আমাদের কাহিনী। এবারটা কি বুঝতে পারছেন? এখন একটু খেয়াল করে দেখেন, প্রতিধ্বনি শুনতে হইলে সে তো শব্দটা তৈরি করছিল এই অবস্থানে, তাই না? এই অবস্থান থেকে শব্দ তৈরি করছিল, তাই এই অবস্থান টোটালটার ডিসটেন্স কত? 86 মিটার। 86 মিটার আগে বাড়ি গেছে, খায়া রিটার্ন এসে কতটুকু? 16 মিটার। তাহলে টোটাল দূরত্ব অতিক্রম করছে কতটুকু? তাহলে আমরা লিখব দূরত্ব অতিক্রম করে কতটুকু? আমরা এটা d1 ধরি, আচ্ছা এটা d1 ধরে dx ধরেন। টোটাল দূরত্ব অতিক্রম করে 86 মিটার আগে গেছে, তারপরে ব্যাক আসছে আরো 16 মিটার। তাহলে 6 6 12 2 হাতে আছে 1 আর 1 2 2 আর 8 10 102 মিটার দূরত্ব সে টোটাল অতিক্রম করছে। এখন দেখেন, এখন কিন্তু আমাদের আর 2D ইউজ করার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা টোটাল ডিসটেন্সটা পেয়ে গেছি, ঠিক না? টোটাল কতটুকু দূরত্ব অতিক্রম করছে। তাহলে এখন আমরা লিখতে পারি ডাইরেক্ট dx = vt। আর কথাটা কি বুঝতে পারছেন? আমাদের প্রতিধ্বনি শোনার ন্যূনতম সময় হচ্ছে আমাদের 0.1 সেকেন্ড। আমরা এখান থেকে t এর মান বের করব। আমরা কি করব? তাহলে লিখব t = dx বাই v। dx এর মান হচ্ছে 102 আর v এর মান হচ্ছে 344। তাহলে আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি, মান পাবো 0.2965 মিটার। তাহলে যেহেতু আমাদের 0.2965 মিটার, এটা হচ্ছে আমার 0.1 এর থেকে বড়, সেই কারণে আমাদের প্রতিধ্বনি শোনা যাবে। আচ্ছা, অঙ্কটা কি বুঝতে পারছেন? হ্যাঁ।